আজ কাশ্মীর সীমান্তে ভারতের সেনাবাহিনীর উপর ভয়ঙ্কর হামলা চালালো পাক জঙ্গিরা। এবং এই পাকিস্তান জঙ্গিদের দমন করতে ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকেও কিন্তু পাল্টা গুলি ছোড়া হয়। এবং এই গুলির লড়াইয়ে আমরা কিন্তু আমাদের এক বীর জওয়ানকে হারিয়ে ফেলেছি। সেনাবাহিনীর পক্ষ থেকে কনফার্ম করা হয়েছে যে এই সংঘর্ষে শহীদ হয়েছেন গজেন্দ্র সিং, যিনি ভারতের সেনাবাহিনীর স্পেশাল টাস্ক ফোর্সের অন্যতম সদস্য ছিলেন। এবং জঙ্গিদের এই গুলির আঘাতে আহত হয়েছেন আরো 7 থেকে 8 জন ভারতের সেনা সদস্য। একাধিক সোর্স কনফার্ম করেছে যে কিছু ব্যক্তিদের মানে সেনাবাহিনীর সদস্যদের এয়ারলিফট করে অন্য হাসপাতালেও কিন্তু ভর্তি করা হয়েছে এবং বাকিদের অবস্থা এখন স্থিতিশীল এবং তারা হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু অতর্কিত এই হামলা নিঃসন্দেহে ভারতের সেনাবাহিনীর ঘুম উড়িয়ে নিয়েছে এবং ভারতের সিকিউরিটিকে নিয়ে বড় সড় প্রশ্ন কিন্তু তুলে দিয়েছে। শেষ এক সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে আমি আপনাদের সামনে এই সীমান্তে যা হচ্ছে আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমি প্রতিদিন ভিডিওতে বলছিলাম যে ভারতের সীমান্তে যে ঘটনা পাকিস্তানের পক্ষ থেকে ঘটানো হচ্ছে তা এক পরিকল্পিত ঘটনা, তা কোনোভাবেই ব্যতিক্রমী ঘটনা নয় এবং ভারতকে অশান্ত করার চক্রান্ত আসিম মুনিরের পক্ষ থেকে কিন্তু ধারাবাহিকভাবে করা হচ্ছে। আজকে দেখুন ভারতের সেনাবাহিনীর উপর এই রকম নির্বিচারে গুলি পাকিস্তানের জঙ্গিরা কিন্তু চালালো। যে তথ্য সামনে এসছে সেখানে বলা হচ্ছে ভারতের ইন্টেলিজেন্স মারফত খবর পেয়ে আজকে সেনাবাহিনী কাশ্মীরে একটি অপারেশন লঞ্চ করেন। সেই অপারেশনের নাম অপারেশন ত্রাসি আই। এই অপারেশনে মূলত লক্ষ্য ছিল যে কাশ্মীর সীমান্তে যে পাকিস্তানের জঙ্গিরা লুকিয়ে আছে তাদেরকে পাকড়াও করা বা তাদেরকে খতম করা। কারণ এই অঞ্চলে এমন কিছু ঘটনা ঘটতে পারে এই আগাম পূর্বাভাস কিন্তু ভারতের সেনা প্রধানের কথাতেও আমরা পেয়েছিলাম 3 দিন আগে। পরবর্তীকালে সিংপুরা অঞ্চল, যেখানে পাকিস্তানের এই জঙ্গিরা লুকিয়েছিল বলে মনে করা হচ্ছে, সেখানে গুলির লড়াই কিন্তু শুরু হয়। এই অঞ্চলটি সাধারণ অন্য অঞ্চলের থেকে সম্পূর্ণ আলাদা। পাহাড়ি অঞ্চল, পর্বতসংকুল অঞ্চল, ভয়ঙ্কর বিপদের মধ্যে দিয়ে ভারতের সেনাবাহিনীরা দিনের পর দিন এই অঞ্চলকে কিন্তু সুরক্ষিত রাখেন। পাহাড়ের কোন গুহায় কে লুকিয়ে আছে সেটা বাইরে থেকে কার্যত বোঝা অসম্ভব। এবং শুধু পাহাড় নয়, এই অঞ্চলটি জঙ্গল আবৃত একটি অঞ্চল। যখন এই অঞ্চলে অপারেশন করতে ভারতের সেনা সদস্যরা পৌঁছান তখন অতর্কিতে ভয়ঙ্কর হামলা সেনাবাহিনীর দিকে আসে, যেখানে নির্বিচারে গুলি চালানো হয়। একাধিক সোর্স বলছে যে শুধু গুলি নয়, এখানে হ্যান্ড গ্রেনেডের ব্যবহার করা হয়েছে এবং ভারতের সেনাবাহিনীকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়া হয়েছে বিভিন্ন পর্বতসংকুল এলাকার গুহা থেকে। তথ্য বলছে যে পাকিস্তানের এই জঙ্গিরা 2 থেকে 3 জন করে একটি দল তৈরি করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এবং মনে করা হচ্ছে এরা জৈশ-ই মোহাম্মদের অ্যাক্টিভ সদস্য। যখন এদের ধরতে ভারতের সেনাবাহিনী পৌঁছায় তখন ভারতের সেনাকে লক্ষ্য করে গুলি এবং গ্রেনেড ছোড়া হয়, যার ফলে 8 জন ভারতের সেনা সদস্য ব্যাপক আহত হন, যাদেরকে এখন হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও এই গুলির আঘাতে একজন জওয়ানকে আমরা হারিয়েছি এবং তিনি কিন্তু স্পেশাল টাস্ক ফোর্সের অন্যতম সদস্য ছিলেন, শহীদ গজেন্দ্র সিং। পাশাপাশি শুধু সেনাবাহিনী নয়, তাদের সঙ্গে সেনাদের স্পেশাল একটি ফোর্স যার নাম হোয়াইট নাইট কর্পস, তারাও কিন্তু এখানে অপারেশন চালান। এই পুরো বিষয়টার মধ্যে আরো একটা চমকে যাওয়া তথ্য আপনাদের একটু বলি। কোন সময়টাকে পাকিস্তানের পক্ষ থেকে ফের টার্গেট করা হলো দেখুন। কাশ্মীরে এখন ট্যুরিস্টরা নতুন করে যাওয়া শুরু করেছেন। কাশ্মীরের পক্ষ থেকে পরিষ্কার বলা হচ্ছে যে এই স্প্রিং মরশুম, যে বসন্তকালটি আসছে, সেখানে ট্যুরিস্টদের আনাগোনা সব থেকে বেশি থাকে। এবার পাকিস্তানের জঙ্গিরা এর আগেও পেহেলগাম হত্যাকাণ্ডের সময় কাদেরকে হত্যা করেছিল? হত্যা করা হয়েছিল ট্যুরিস্টদের, নিরীহ মানুষদের। ধর্ম দেখে দেখে হত্যা করা হয়েছিল এবং পরিষ্কার বার্তা দেওয়া হয়েছিল যে এই সকল জঙ্গিরা মুক্ত মনায় বিশ্বাসী নয়। আর এবার ফের ট্যুরিস্টের যে সিজন, সেই সিজন আসার আগেই এই ধরনের হামলা করা হলো। ফলে সাধারণ মানুষ ফের একবার ভীত আতঙ্কিত হবেন এবং কাশ্মীরকে গোটা ভারত থেকে বিচ্ছিন্ন করে রাখা এই পাকিস্তানের জন্য সহজ হয়ে যাবে।
কিছুদিন আগেই হামাসের টপ লিডাররা পাকিস্তানে একটি বৈঠক করে গেছেন, সেই তথ্য আমি আপনাদের সামনে নিয়ে এসেছিলাম। একাধিক হামাস লিডাররা জৈশ মোহাম্মদ লস্কর ই তৈবার সঙ্গে বৈঠক করার পরই এই ধরনের পাকিস্তানে জঙ্গিদের অনুপ্রবেশ করার প্রবণতা অপারেশন সিন্দুরের আগেও কিন্তু বেড়ে গেছিল, যার ফলে পেহেলগাম হত্যাকাণ্ড হয়েছিল। আর আজকেও একই ধরনের রিপিট টেলিকাস্ট আমরা দেখলাম, যদিও ভারতের সেনাবাহিনী এই জঙ্গিদেরকে রুখে দিল। দুর্ভাগ্যের বিষয়, আমরা একজন শহীদ জওয়ানকে হারিয়ে ফেললাম। পাশাপাশি শেষ এক সপ্তাহ ধরে এই অঞ্চলে কি কি হলো একটু আপনাদের বলে দিই। 3 দিন আগে এই অঞ্চলে ড্রোন আক্রমণের শিকার হয়েছিল ভারত। 6:30 থেকে 7টার মধ্যে অন্তত 4টি ড্রোন প্রাথমিকভাবে ভারতের সীমান্তে ঢোকার চেষ্টা করা হয়। তারপরে গোটা রাত জুড়ে এই অঞ্চলে পাকিস্তানের পক্ষ থেকে একাধিক ড্রোন ভারতের দিকে উড়ে আসে। ভারত কিন্তু প্রত্যেকটি ড্রোনকে গুলি ছুড়ে নিউট্রালাইজ করে। ভারতের এক্সপার্ট ইন্টেলিজেন্সরা বলছেন যে এই অঞ্চলে ড্রোন পাঠানোর অর্থ হলো এই অঞ্চলের মিলিটারি উইকনেস গুলোকে আইডেন্টিফাই করা, ট্রুপ ডিপ্লয়মেন্ট গুলোকে ধরে ফেলা, মানে কোথায় কখন ড্রোন মানে মিলিটারি ডিপ্লয়মেন্ট থাকে তা ড্রোনের মাধ্যমে ভালো করে ব্লুপ্রিন্ট হিসাবে চোখে নেওয়া। ফলে সেই কাজটি যখন পাকিস্তানের পক্ষ থেকে করা হয়েছিল তখনই মনে করা হচ্ছিল এটি একটি কোঅর্ডিনেটেড স্ট্রাইক করার প্রবণতা, কারণ একটি ড্রোন যদি আসতো তাহলে মনে করা হতো ভুল করে চলে এসছে। কিন্তু আপনি ধারাবাহিকভাবে যখন ড্রোনের একটা সমষ্টি পাঠাচ্ছেন তখন মনে করা হচ্ছে এই ড্রোনটা ওপারে বসে কেউ বা কারো অপারেট করছে এবং ছবি তোলার চেষ্টা করছে। ভারতের সেনাবাহিনী সেই ড্রোন অ্যাটাক কিন্তু রুখে দেয়। পরবর্তীকালে কাশ্মীরের পুঁচ অঞ্চলে একই রকম ড্রোনের আনাগোনা আমরা দেখেছি এবং মনে করা হয়েছিল যে সেই ড্রোনও পাকিস্তানের আসিম মুনিরদের পক্ষ থেকে এসছে। ফলে হামাসের এই টপ ক্লাস লিডারদের সঙ্গে মিটিং এর পর একাধিক ড্রোন পাঠানো পরিষ্কার ইঙ্গিত দেয় যে এই অঞ্চলে পাকিস্তান বড়সড় কিছু পরিকল্পনা করছে। কালকে ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে একটি অপারেশন চালানো হয় এখানে। সেখানে 3টে জঙ্গি ঘাঁটিকে সম্পূর্ণভাবে গুড়িয়ে দেওয়া হয় সেনাবাহিনীর পক্ষ থেকে এবং 3টে জঙ্গি ঘাঁটি ছিল জৈশে মোহাম্মদের জঙ্গি ঘাঁটি। প্রথম জঙ্গি ঘাঁটিতে থেকে M4 কার্তুজ পাওয়া যায়, একটি প্লাস্টিক বক্স পাওয়া যায়, দেশি ঘি ছিল যার ভিতর, 1 প্যাকেট বাদাম পাওয়া যায় এবং টারপুলিন শীট পাওয়া যায়। ফলে মনে করা হয়েছিল এই সকল সামগ্রী দেখে যে জঙ্গিরা দিনের পর দিন এই সকল ঘাঁটিতে কিন্তু বসবাস করছিল, না হলে থাকা খাওয়ার জন্য সরঞ্জাম কোনো জঙ্গি হয়তো একদিনের জন্য এলে নিয়ে আসবেন না। দ্বিতীয় ঘাঁটিতে যা পাওয়া যায় তাতে ভারতের সেনাবাহিনীর এই ধারণাটা প্রতিষ্ঠা হয়ে যায়। দ্বিতীয় ঘাঁটিতে জৈশে মোহাম্মদের ঘাঁটি থেকে পাওয়া যায় একটি গ্যাস সিলিন্ডার, একটি কুকিং ওভেন, একটি চেঞ্জিং টাওয়াল, একটি হ্যান্ড গ্লাভস এবং রান্না করার জন্য খাদ্য সামগ্রী এবং অয়েল এবং বিভিন্ন রকম পদার্থ। অর্থাৎ বোঝাই যাচ্ছে এই অঞ্চলে জঙ্গিরা দিনের পর দিন এই ঘাঁটিটাকে একটি সিক্রেট ঘাঁটি হিসাবে ব্যবহার করছিল, যা ভারতের সেনাবাহিনীর সদস্যরা ধরে ফেলেন। এরপরে ভারতের সেনাবাহিনীর সদস্যদের কাছে ইন্টেলিজেন্স মারফত খবর যায় যে এই অঞ্চলে আরো জঙ্গিরা লুকিয়ে থাকতে পারে, যাদের খোঁজার জন্যই আজকে এই অপারেশন চালু করা হয় ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে। এবং যখনই ওই অঞ্চলে পৌঁছানো হয় তখনই কিন্তু নির্বিচারে গুলি চালানো হয় পাকিস্তান জঙ্গিদের পক্ষ থেকে। ভারতের সেনাপ্রধান ঠিক 2 দিন আগে বলেছিলেন যে পাকিস্তানে 8টি টেরর ক্যাম্প অলরেডি সীমান্ত অঞ্চলে কিন্তু বিল্ড আপ করেছে, যার মধ্যে 2টি LOC-তে এবং 6টি ইন্টারন্যাশনাল বর্ডার লাইনে, এবং সেখানে প্রায় 100 থেকে 150 জন অ্যাক্টিভ টেরোরিস্টদের আনাগোনা ভারত কিন্তু স্যাটেলাইট ইমেজে ধরে ফেলেছে। ফলে ভারতের সেনাবাহিনী পরিষ্কার হুঁশিয়ারি দিয়ে দিয়েছে পাকিস্তানকে যে পাকিস্তান যা করছে তা কিন্তু ভারত জানে, আর জানে বলেই আজকে কিন্তু অপারেশন লঞ্চ করা হয়েছিল, যেই অপারেশনে পাকিস্তান জঙ্গিদের খতম করার জন্য আজকে আমাদের সেনা সদস্যরা গেছিলেন। সংঘর্ষ শুরু হয় এবং পুরো বিষয়টি এক অদ্ভুত নাটকীয় অবস্থায় শেষ হয়, যেখানে 8 জন ভারতীয় সেনা সদস্য হাসপাতালে ভর্তি হন এবং একজন সেনা সদস্যকে আমরা হারিয়ে ফেলি। পাল্টা ভারতের সেনাবাহিনী আজকে কি করে তা কিন্তু দেখার জন্য অপেক্ষা করতেই হবে। অত্যন্ত ক্রুশিয়াল একটা দিন। অনেক আপডেট আসবে, আপডেটেড ভিডিও আমি নিয়ে আসবো দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে। দেখতে থাকুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।